একটি বিষয় কথা না বললেই নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিচ্ছে এ বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। সো এখন একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, এখন চারিদিকে সবাই শুনতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আহত এবং নিহত হয়েছে তাদের আহত ব্যক্তিদের 1 লক্ষ টাকা করে এবং নিহত ব্যক্তিদের 5 লক্ষ টাকা করে দিচ্ছে। সেক্ষেত্রে কিছু সংখ্যক লোক আছে যারা এটার ফায়দা লুটতেছে। কিভাবে? যেমন ধরেন, আজকে দুপুরবেলা একটা আমার সাথে সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। বিষয়টি হলো, আমি দুপুরবেলা মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে, আমার ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম। যেহেতু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি, সেক্ষেত্রে আমার কয়েকটা লিস্ট আমি তাদের কাছে পৌঁছানোর ব্যাপারে অনেকভাবে ট্রাই করছি। যেমন আমাদের মঠবাড়িয়া ইউনুস স্যারের কাছে আমি একটা লিস্ট দিয়েছিলাম। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, সেখানে একটা এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, হ্যাঁ, জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছিল। সেখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, সেখানে আমি অ্যাপ্লিকেশনটা পূরণ করি। সো ওইখানে আমার লিস্ট দেওয়া আছে। তাছাড়া আমার হসপিটালেও আমার সকল তথ্য দেওয়া আছে। সো সেক্ষেত্রে কিছু সংখ্যক লোকের কথা যে বলছিলাম, তারা কি করছে, তারা ওই লিস্টগুলো কালেক্ট করছে। কিভাবে কালেক্ট করছে তারা একমাত্র তারাই ভালো জানে। ঠিক আছে, তারা এই লিস্টটি কালেক্ট করে আজকে দুপুরবেলা আমি নামাজ পড়তে গিয়েছিলাম, ফোনটি বাসায় রেখে গিয়েছিলাম। তখন আমাকে ফোন দিয়েছিল। তো অনেকবারে ফোন করার পরে আম্মু বাসায় ছিল, সে ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে বলতেছে যে এরকমের তরিকুল আছে, তরিকুলের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। এখন সে বলতেছে যে ও তো নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসলে আমি তাকে কল দিতে বলবো। সেক্ষেত্রে আমি পরে কিছুক্ষণ পরে নামাজ থেকে আসলাম। আসার পরে আমার আম্মু আমাকে বলতেছে যে এরকম এক লোক বারবার ফোন দিচ্ছিল, তোমার কথা জিজ্ঞেস করছিল, তুমি তার সাথে কথা বললো। এরপরে বললো যে কি অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে না কি হানতান। এরপরে আমি আসলাম, আসার পরে আমি ওই নাম্বারে ফোন দিলাম। 2বার ফোন দেওয়ার পর ব্যস্ত পাচ্ছিলাম। পরে আরেকবার ট্রাই করলাম যখন, তখন বলতেছিল আমি অর্থ মন্ত্রণালয় থেকে বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো তুমি অনেক জায়গায় লিস্ট দিয়েছিলে, তোমার ওইখান থেকে আমরা লিস্টটা কালেক্ট করেছি। তো আমরা অনেকভাবে ইনকোয়ারি করে দেখেছি তোমারটা সঠিক। সেক্ষেত্রে এখন তোমাদের জুলাই ফাউন্ডেশন থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হবে। আচ্ছা, বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে বললো যে এখন তোমাকে আমি 50,000 টাকা দিব, আর 50,000 টাকা তোমাকে জেলা ইউনো যা আছে এরকমভাবে জেলা পর্যায়ে যারা আছে তাদের দিয়ে মানে দেওয়া হবে, চেক হস্তান্তর করা হবে 50,000 টাকার। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে এখন আমার কি করতে হবে? এখন তোমার যেটা করতে হবে যে তোমার একটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমি বললাম আমার তো কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নাই। বললো যে তোমার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে তার অ্যাকাউন্ট নাম্বার দাও। আমি পরে চিন্তা করলাম তাহলে আমার এক রিলেটিভ যেহেতু আছে, তার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দেই। তার কাছে আমি ফোন দিলাম, বললাম এই বিষয়। সে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারো। সো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। তারপরে আবার ফোন দিল আমাকে। সে ফোন দিয়ে বলতেছে যে তুমি এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলে ওইটা কি তোমার ক্রেডিট কার্ড করা আছে? তোমার যদি ক্রেডিট কার্ড ওই নাম্বারে ক্রেডিট কার্ড করা থাকে তাহলে তুমি ওই নাম্বারটা দিবে। আমি পরে আবার আমার রিলেটিভকে ফোন দিলাম, বললাম যে এখানে আপনার কি এই অ্যাকাউন্টে কি ক্রেডিট কার্ড করা আছে? সে বললো যে হ্যাঁ আছে। পরে আমি ওই তার কাছ থেকে তথ্যটা সংরক্ষণ করার পরে সে আমাকে বলতেছিল ঠিক আছে, তাহলে তোমার ওই ক্রেডিট কার্ডের 2 পিটের ছবি লাগবে, প্লাস ক্রেডিট কার্ডের নাম্বারটা লাগবে। হ্যাঁ, আরও ওই যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা ওই নাম্বারটা লাগবে। মানে অনেক কিছু। ঠিক আছে, তারপরে আমি চিন্তা করলাম তাহলে আমি এরকমভাবে তো আমি বুঝতেছি না, তাহলে আমি তারে একসাথে কলে অ্যাড করি। তখন আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল। প্রথমবার এমনি কল দিয়েছিল, পরে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। পরে আমি হোয়াটসঅ্যাপে তাকে কল দিয়ে আমার রিলেটিভকে আমি অ্যাড করছি কলে। কলের মাধ্যমে অ্যাড করার পরে তখন ওই ফোনটা আর ধরে নেই। পরবর্তীতে সে আমাকে আবার একলা মানে আমার একারে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলল যে তুমি তাহলে তার নাম্বারটা আমাকে দাও, আমি তার সাথে কথা বলতেছি। পরে আমি তার নাম্বারটা দিলাম। তার সাথে কথা বলল যে এরকমের অ্যাকাউন্ট নাম্বারটা চাইলো। বলল যে যমুনা ব্যাংকের অথবা প্রাইম ব্যাংকের, আরও 2-3টা ব্যাংকের নাম বললো, কি জানি আমার মনে নাই। যাই হোক 3-4টা ব্যাংকের নাম বললো। পরে সে যমুনা ব্যাংকের মেবি ওই নাম্বারের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল যমুনা ব্যাংকের। পরে ক্রেডিট কার্ডে বললো যে ছবিটা দিতে। এখন ছবি টবি দিছে সবই। সে কি করছে, সে একটা ভুয়া একটা মেসেজ দিছে।
ঠিক আছে, 50,000 টাকার ভুয়া একটা মেসেজ দিয়ে বললো যে আপনার ফোনে একটা মেসেজ গেছে, মেসেজটা একটা ওটিপি আছে, ওটিপিটা আমাকে শেয়ার করেন, হান তান যে বললো। সে তো মনে করেন যে বুঝতে পেরে গেছে যে এটা এখনো একটা চক্রান্ত। পরে বললো যে কিসের ওটিপি, ওটিপি নাই কোনো। বললো যে হ্যাঁ আমরা ওটিপি পাঠাইছি, আপনি ওই ওটিপিটা দেন। পরে আরেকটা কথা কি জানি জিজ্ঞেস করলো, আমার কাছে সঠিক একটু মনে নাই। পরে সে ওখানে আটকাই গেছে। আটকাই যাওয়ার পরে পরে সে ফোন কাটতে দিছে, তার সাথে আর কথা বলে না। এরপরে আমার ওই রিলেটিভ তাকে বারবার ট্রাই করার চেষ্টা করতেছে, কিন্তু সে ফোন ধরতেছিল না। পরে কিছুক্ষণ পর সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে এটা ভুয়া চক্রান্ত, হ্যাঁ এটা প্রতারক, তুমি এর ফাঁদে পা দিও না, এরকম এরকম বলতেছিল। পরে আমি কি করলাম, ভাত খাইতে বসি, কিছুক্ষণ পরেই দেখি আমাকে কল দিয়েছিল। এখন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও আমাকে। আমি বললাম যে আমি কিছুক্ষণ আগে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম। বললো যে না ওটা সমস্যা আছে, তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার দাও। আমি ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, মানে আমার বিকাশ নাম্বারটা দিলাম। পরে বললো হ্যাঁ হবে, এটাই হবে। হ্যাঁ, পরে আমাকে বললো যে মেসেজ গেলে কি তোমার ফোনে যাবে না অন্য কোথাও? আমি হ্যাঁ আমার ফোনেই যাবে। তো ওরা ভুল করে মনে হয় যেন আমার রিলেটিভের নাম্বারে মেসেজ পাঠিয়েছে। আর পরে আমাকে জিজ্ঞেস করতেছে মেসেজ গেছে, আমি বলছি না আসে নাই। পরে আবার কিছুক্ষণ পর বললো যে মেসেজ গেছে, বললো যে, আমি বললাম না আসে নাই। পরে বললো যে ভালো করে চেক করে দেখেন। আমি তারপর কি করলাম, তার আগে তো আমার রিলেটিভ আমাকে বলে দিচ্ছে যে এটা প্রতারক। আমি তাকে বললাম যে হ্যাঁ আমার কাছে মেসেজ আসছে। পরে বললো ঠিক আছে তাহলে ওই ওটিপিটা বলেন আমাকে। আমি কি করলাম, তাকে বললাম যে ওটিপি আমি মেসেজ চেক করে নিই আগে, যে ব্যালেন্স দেখি আমি, তারপরে আপনাকে জানাচ্ছি। বললো যে আচ্ছা ঠিক আছে চেক করেন। আমি কই ঠিক আছে তাহলে ফোন কাটতে হবে। কারণ না ফোন কাটা যাবে না, আপনি এভাবে চেক করেন। আমি কই আমি তো এভাবে চেক করতে পারবো না, আমার ডাটা দিয়ে ঢুকতে হবে, তাহলে আমার ফোন কাটতে হবে নি। বললো যে আমরা তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিই। ঠিক আছে এভাবে দেখা যাবে না, আমি হোয়াটসঅ্যাপে কল দিই। আমাদের লাইন আপনার ইসের এটা ইনফরমেশনের জন্য আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকতে হবে, আমার লাইনে থাকতে হবে, আপনি ফোন কাটতে পারবেন না এভাবে। আমি কই আচ্ছা ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপে কল দেন। হোয়াটসঅ্যাপে কল দেওয়ার কথা বলে কাটতে দিছে ফোন। কিন্তু সে 5 মিনিটের মধ্যেও আর কল ব্যাক করে নাই আমাকে, কোনোভাবেই কল দেয় নাই। পরে আমি কি করলাম, ওয়েট করতেছি যে কখন কল দিবে। ঠিক আছে যেহেতু আমি শুনতে পাচ্ছি যে মানে বলছে আমাকে প্রতারক, সেক্ষেত্রে আমি তো অপেক্ষা করতেছি। কিন্তু 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, ফোন দেয় না। কিছুক্ষণ পর একটা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনার সরি আমাকে ভাইয়া বলে নাই, স্যার বলছিল যে স্যার আপনার যে এটা বোনের অ্যাকাউন্টের নাম্বার কথা বলছিলেন না, ওই অ্যাকাউন্ট নাম্বারটা আবার একটু বলেন তো, আবার একটা বলেন তো। তখনই আমি বুঝে আমার 100% শিওর হয়ে গেছি যে এটা আসলেই প্রতারক। কারণ আমার সকল ডকুমেন্টস তাদের কাছে যদি থাকে তাহলে সে আমাকে এর কিছুক্ষণ আগেই তাকে আমি আমার রিলেটিভের একটা নাম্বার দিয়েছি, সেখানে সে আমার বোনের কথা বলতেছে, তাহলে নিশ্চয়ই সে প্রতারক। আমি 100% শিওর হওয়ার পরে বলতেছিলাম বোনের অ্যাকাউন্ট নাম্বার কিসের? আপনাকে আমি বোনের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, তখন আমি একটা বাজে বিহেভ করছিলাম তাদের সাথে। ঠিক আছে পরে একটা না দুইটাই করছিলাম। পরে আমাকে বললো যে সরি। আমি সরি কিসের? আমি কি আপনাকে বোনের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম না আমার রিলেটিভের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম? হ্যাঁ, সে বললো যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভুলে গেছিলাম। আমি কই এই দুরান্দারি এইগুলো কবে থেকে শুরু করতেছেন? এ বলে ফোনটা কেটে দিল। তো এরপরে বারবার ফোন দিচ্ছিলাম, পরে ফোন আর ধরে নাই আমার। সো এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে আমার নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিল, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমার কাছে, সব নাম্বারই আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, দেখলে দেখা যাবেন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়। ঠিক আছে এখানে একটা লোগো দেওয়া ছিল, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় একটা লোগো দেওয়া ছিল এখানে। কিন্তু আমি এই কিছুক্ষণ আগে ট্রাই করছিলাম ওকে কথা বলার জন্য, তো এখন ছিল কিন্তু এখন কেটে দিয়েছে, মানে প্রোফাইল পিকটা চেঞ্জ করে দিয়েছে, যার কারণে কোনো প্রোফাইল পিক নাই এখন। কিন্তু এখনও এটার নিকনেম দেওয়া আছে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়। এখন আমার এই ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য হলো যেটা হলো এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাময়িক কিছু অর্থ আর কি দিচ্ছে নিহত পরিবারদের কিছু অর্থ দিচ্ছে। সেখান থেকে যদি ভুয়া চক্রান্ত এবং ভুয়া কিছু লোক সংখ্যক খারাপ বাজে লোক, আমি ওটা তাদের বাজে লোকই বলবো, তারা এই টাকাটা যদি নিয়ে নেয় সর্বোচ্চ হারাই ফেলবে তারা। কারণ তাদের সন্তান কেউ ভাই কেউ বোন কেউ পিতা এরকমের তো সব কিছুই মানে এর মারা গেছে। সো সেখানে একটু কিছু আর্থিক সহযোগিতা দিচ্ছে, সেটাও যদি সর্বোচ্চ কেড়ে নেয় তাহলে তাদের কাছে আর কিছুই থাকবে না। হ্যাঁ,
এর জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এসব বিষয় থেকে আপনি সবসময় আপনারা সতর্ক থাকবেন, হ্যাঁ সতর্ক হবেন, এসব প্রতারক থেকে সবসময় সতর্কতার সাথে থাকবেন। এটাই আমার বলার ছিল। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন আপনার যারা আছে আর কি, এই আহত যারা আছে তাদের সাথে এরকমের প্রতারণা না হয়, এই একমাত্র উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।